আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ডক্টর মোহাম্মদ মসলিউদ্দিন। তো আজকে আমরা আমাদের ফিল্ড মেডিসিন কোর্সের রেসপিরেটরি সিস্টেম লেকচার নাম্বার 11-এ আছি। আমরা ইনশাল্লাহ আজকে পালমোনারি টিউবারকুলোসিসের লাস্ট পার্ট নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ আজকে আমরা লেকচারটা শেষ করব। তো আমরা এর আগে আপনাদেরকে পালমোনারি টিউবারকুলোসিস থেকে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, সেখান থেকে আমরা লাস্ট যে টপিক্সটা নিয়ে কথা বলেছি সেটা ছিল আমাদের স্পাইন টিবি, অর্থাৎ বোনস টিবি যেটাকে আমরা বলি। তো আমি বলেছি সবচেয়ে কমনলি যেই বোনসটাকে অ্যাটাক করে সেটা হলো স্পাইন, অর্থাৎ স্পাইনের ইন্টারভার্টিব্রাল ডিস্ককে এই টিউবারকুলোসিসটা ইনভলভ করে। এছাড়াও বিভিন্ন লার্জ জয়েন্টকেও সে ধরতে পারে। এনি জয়েন্ট ক্যান বি ইনভলভ বাই টিবি, বাট মোস্ট কমনলি যেটা হয় হিপ এবং নি জয়েন্ট। ঠিক আছে, তাহলে একদিকে স্পাইন আরেকদিকে হিপ এবং নি জয়েন্ট ইনভলভ হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমরা এরপরে আসি যেটা জেনিটো ইউরিনারি টিবি। কেমন? আচ্ছা, এখন দেখেন জেনিটো ইউরিনারি, এখানের মধ্যে একটা হচ্ছে জেনিটাল অর্গান আর একটা হলো ইউরিনারি ট্র্যাক্ট। ইউরিনারি ট্র্যাক্ট মানে বুঝতে পারছেন যে একটা হলো আপার ইউরিনারি ট্র্যাক্ট আর একটা হলো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। তো আপার ইউরিনারি ট্র্যাক্ট এটা বলতে সাধারণত আমরা বুঝাই যে ব্লাডারের উপর পর্যন্ত, আর লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট বলতে আমরা বুঝাই ব্লাডার থেকে তার নিচে একদম ইউরেথ্রাল অরিফিস পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে এখানে আমাদের এই যে জেনিটো ইউরিনারি কথা, এখানের মধ্যে আমরা একদিকে যেমন জেনিটাল অর্গানগুলো নিয়ে পড়ব, সেটার মধ্যে আবার ফিমেল এবং মেল, আবার অন্যদিকে আমরা রেনাল ট্র্যাক্ট অর্থাৎ একদম কিডনি থেকে শুরু করে ইউরেথ্রা পর্যন্ত। ঠিক আছে, ওকে, তাহলে এই জিনিসটা আমরা পড়ব। তো এখন প্রথমে আসি রেনাল টিবি নিয়ে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট টিবি। ঠিক আছে, তো মনে রাখবেন এই রেনাল টিবিতে পেশেন্ট মোস্টলি অ্যাসিমটোমেটিক থাকে ইভেন ফর মেনি ইয়ার্স। যেটা বললাম যে অনেক বছর যাবত তার তেমন কোনো সিগনিফিকেন্ট সিমটমস নাই, তার তেমন হাই গ্রেড ফিভার নাই, কোনো নাইট সোয়েটিং নাই, ওয়েট লস এগুলো ইভেন নাও থাকতে পারে, অর্থাৎ কনস্টিটিউশনাল সিমটমস অফ টিউবারকুলোসিস নাও থাকতে পারে। তার কমপ্লেন থাকবে কি একটা ইউটিআই লাইক, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন লাইক একটা তার সিমটম থাকবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি ফর মেনি ইয়ার্স, অর্থাৎ তার অনেক বছর ধরে প্রস্রাবে জ্বালা পড়ার একটা সমস্যা থাকবে। ডক্টরের কাছে যাবে, তিনি তাকে সিপ্রোফ্লক্সাসিন, তারপরে হলো যে আপনার নাইট্রোফিউরেন্টাইন দিবে, ইউরিন কালচার করবে কিন্তু কালচারে কোনো গ্রোথ নাই, হ্যাঁ, যে দূর আপনার প্রস্রাবে কোনো ইনফেকশন নাই, কিন্তু তার প্রস্রাবে জ্বালা পড়া, একটা অস্বস্তি, লোয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং পেইন, এই জিনিসগুলো তার ইমপ্রুভ হচ্ছে না বছরের পর বছর। এবং ইউরিন সিএসও করে ফেললো কিন্তু সেখানে কোনো গ্রোথ নেই, কারণ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা একটা অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া, এটা নর্মাল কালচারে তো আসবে না, তার জন্য আলাদা কালচার সিস্টেম আছে। এখন আমরা তো ইউরিন যে কালচারটা করি সেটা অ্যারোবিক মিডিয়াতে আমরা করে ফেলি, ফলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আসবে না। কিন্তু আপনি যখন পেশেন্টের ইউরিন আরি করবেন তখন দেখবেন সেখানে 5 সেল বাড়তি। তাহলে 5 সেল পাচ্ছেন কিন্তু কালচারে কোনো ব্যাকটেরিয়া নাই, এটাকে আমরা বলি স্টেরাইল পাইউরিয়া। এটাকে আমরা কি বলি? এই টার্মটা স্যারদের বেশি পছন্দ, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। এটাকে আমরা বলি স্টেরাইল পাইউরিয়া। তার মানে তার আসলে ইউটিআই আছে। কিভাবে বুঝলাম? কারণ এই যে 5 সেল বাড়তি, তাহলে ব্যাকটেরিয়া নাই কেন? এই যে ব্যাকটেরিয়া নাই, আসলে ব্যাকটেরিয়া আছে, আমি কালচারে ধরতে পারতেছি না, এই কারণে এটাকে আমরা ফলসলি বলছি স্টেরাইল। তাহলে কেন ধরতে পারছি না? কারণ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অ্যাজ ইউজুয়াল যে সকল কালচার করা হয় সেখানে তাকে ধরা সম্ভব হয় না। ক্লিয়ার? তাহলে এই হলো ব্যাপারটা। এখন আসেন, আপনাকে যদি স্যার বলে হোয়াট আর দ্য কজেস অফ স্টেরাইল পাইউরিয়া, আপনার 1 নাম্বার আনসার হবে স্যার এটা হচ্ছে টিউবারকুলোসিস বা অ্যাটিপিক্যাল আদার্স যে সকল ব্যাকটেরিয়া আছে, লেজিওনেলা, মাইকোপ্লাজমা, হ্যাঁ, এই আদার্স যে সকল অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোও হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন পেশেন্টের, তাহলে বললাম যেটা একটা ইউটিআই লাইক সিমটম থাকবে। ঠিক আছে, একটা লো গ্রেড ফিভার এখানে খুব বেশি নাও থাকতে পারে, ইভেন পেশেন্ট অ্যাফিব্রাইল থাকতে পারে, কিন্তু পেশেন্টের সিমটম থাকবে কীরকম? ওই যে প্রস্রাবে জ্বালা পড়া এগুলো থাকবে। সাথে আপনি ইউরিনারিতে পেশেন্টের আরবিসি পাবেন, এই যে হেমাচুরিয়া পাবেন, মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, অর্থাৎ আপনি যখন করবেন তখন আরবিসি বাড়তি পাবেন। এখন একজন ফিমেল পেশেন্টের ইউরিনারিতে আরবিসি পেলে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করতে হবে যে মা বা আপু, আপনি যখন প্রস্রাবের স্যাম্পলটা দিয়েছিলেন ওই সময়টাতে আপনার মেনস্ট্রুয়েশন চলছিল কি না। যদি তিনি প্রি মেনস্ট্রুয়াল
প্রিমেনোপোজাল উইমেন হন, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই এক্সক্লুড করে নিতে হবে, নাহলে আপনি এটা নিয়ে এটা কি গ্লোমেরুলার অরিজিন নাকি এটা ভাস্কুলেটিক কোনো কজ এত অস্থির হয়ে যাবেন। প্রথমেই এক্সক্লুড করতে হবে ওয়েদার ইট ইজ মেনস্ট্রুয়াল ব্লিডিং অর নট, হ্যাঁ, দেন আপনাকে ফার্দার চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা হেমাচুরিয়া পেতে পারি মাইক্রোস্কোপিক, অর্থাৎ ইউরিনারিতে মাইক্রোস্কোপিতে দেখতে পারবেন, কিন্তু খালি চোখে প্রস্রাবের কালার আপনার থেকে স্বাভাবিক মনে হবে। তারপরে প্রস্রাবের ফ্রিকোয়েন্সি একটু বেড়ে যাবে, নর্মাল ইউটিআইয়ের মতো জ্বালা পোড়া হবে যেগুলো বললাম, ওকে। আর কালচারে কোনো গ্রোথ পাবেন না, এই কারণে এটাকে আমরা বলছি স্টেরাইল পাইউরিয়া, ঠিক আছে? এছাড়াও তাহলে এগুলো হলো পেশেন্টের আমরা ইউরিনারি ট্র্যাক্ট নিয়ে কথা বললাম, তার এই ঝামেলা হচ্ছে। এখন আসেন আমরা যদি আর একটু ইন ডিটেলস জানতে যাই যে আমাদের এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আমাদের কিডনির কোন কোন রিজনকে ধরে। দেখেন, টিবি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এফেক্টস হুইচ পোর্শন অফ কিডনি। প্রথমে সে কিডনির সবচেয়ে কমনলি যে কিডনিকে মনে রাখবেন, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিডনির উপর থেকে অ্যাটাক করে নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ কিডনিকে ধরবে, কিডনির সবচেয়ে আউটার পোর্শন রেনাল কর্টেক্সকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট সাইড এফেক্টেড বাই টিবি। তারপরে সে রেনাল মেডুলাকে ধরবে, তারপরে সে রেনাল পেলভিসে আসবে, তারপরে ইউরেটারে আসবে, তারপরে ব্লাডারে আসবে, তারপরে ইউরেথ্রাতে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই হলো বিষয়টা। তাহলে রেনাল কর্টেক্সকে যখন ধরবে, আমাদের সব গ্লোমেরুলাসগুলো যেগুলো এগুলো কোথায় থাকে? রেনাল কর্টেক্সে। তাহলে গ্লোমেরুলাসে যখন টিবি ডিপোজিট হবে, সেখানে ক্রনিক গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন হবে, তাহলে আলটিমেটলি আমার গ্লোমেরুলাস সব ডিস্ট্রয় হয়ে যাবে, ফলে জিএফআর কী হয়ে যাবে? কমে যাবে। তাহলে জিএফআর যদি কমে যায়, তাহলে রেনাল ফাংশনটাই হলো তো এস্টিমেটেড জিএফআর। তাহলে জিএফআর কমে যাওয়া মানে কী বাড়বে? সিরাম ক্রিয়েটিনিন বাড়বে, ব্লাড ইউরিয়া লেভেল বাড়বে, ঠিক আছে? তাহলে এই কারণেই যখন আমরা ইনভেস্টিগেশনে যাব তখন দেখবেন যে ব্লাড ইউরিয়া লেভেল বাড়ে, সাথে ক্রিয়েটিনিনও বাড়ে। এখন একটা পেশেন্টের আপনার একটু ভালো করে দেখেন, ইউরিয়াও বাড়ছে, সাথে সিরাম ক্রিয়েটিনিনও বাড়ছে, এখন এই দুটোই যদি বাড়ে, মনে করেন আপনার কাছে 10 টাকা আপনার ইনকাম এবং খরচও আপনার 10 টাকা, আপনার কাছে টাকা থাকবে কত? 0। আপনার ইনকাম বাড়ছে 10 টাকা থেকে 20 টাকা হলো, এবং খরচও আবার বাড়ছে 10 টাকা থেকে বেড়ে খরচও 20 টাকা হলো এখন। তাহলে এখন আপনার মানে সঞ্চয় কত থাকবে? 0। অর্থাৎ দুটোই যখন সমান পরিমাণে বাড়ে তখন আপনার রেশিওটা কী হয়? সমান হয়। এক্স্যাক্টলি। তাহলে যখন ক্রিয়েটিনিন এবং ব্লাড ইউরিয়া দুটোই বাড়ে, তখন আমরা ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন রেশিও কী পাবো? মনে করেন উপরে আপনি ইউরিয়া দিলেন আর নিচে আপনি ক্রিয়েটিনিন দিলেন, ইউরিয়াও বাড়ছে, একই সাথে ক্রিয়েটিনিনও বাড়ছে। দুটোই যখন বাড়ে তখন আমরা রেশিওটা কী পাবো? নর্মাল পাবো। এবং ইট ইন্ডিকেটস যে এটা কিডনির ভিতরে সমস্যা, কিডনির ভিতরগত সমস্যা, এই যে রেনাল ডিজিজ, যেমন রেনাল টিভিতে এটা হতে পারে, ঠিক আছে? এই হলো বিষয়টা, এটা একটু মাথায় রাখবেন। আর যদি দেখা যায় যে ব্লাড ইউরিয়াটা বেড়ে গেছে কিন্তু ক্রিয়েটিনিন বাড়ে নাই, তার মানে আপনাকে বুঝতে হবে যে এটা হলো প্রি রেনাল কজ, এটা আমাদের এই টপিক্সের আন্ডারে না, তাও একটু বলে দিলাম। অর্থাৎ পেশেন্টের ডিহাইড্রেশন আছে কি না, হাইপোটেনশন আছে কি না, রেনাল ব্লাড ফ্লো কমে গেছে কি না, পেশেন্ট শকে আছে কি না, এটা হচ্ছে সেটা বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসেন, আমরা এটা বললাম যে রেনাল কর্টেক্সকে ধরলে কী ঝামেলা হবে। একইভাবে আসেন রেনাল মেডুলাকে ধরতে পারে, সেখানে ধরলো রেনাল এক্সক্রিটরি ফাংশনগুলো হ্যাম্পার হবে। তারপর আসেন পেলভিস, এটা একটু ভালো করে খেয়াল করেন। রেনাল পেলভিসকে যখন ধরবে, আলটিমেটলি কিডনির গ্লোমেরুলাস, রেনাল টিউবুলস, এরা সব আপনার গ্লোমেরুলাল ফিল্টার তৈরি করে ওরা তাদেরকে কোথায় পাঠায়? রেনাল পেলভিসে পাঠায়। পেলভিস থেকে পরে ইউরেটার হয়ে তারা ইউরিনারি ব্লাডারে এসে জমা হয়, সেখান থেকে এক্সক্রিট হয়। এখন পেলভিসে যখন টিবিটা ডিপোজিট হবে রেনাল পেলভিসে, সেখানে ক্রনিক গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন শুরু হবে, সেখানে সেন্ট্রাল কেজিয়েটিক নেক্রোসিস হবে, আশেপাশের পেলভিসের আমাদের যে প্যারেনকাইমাল সেলগুলো আছে তারা ড্যামেজ হবে, ট্রানজিশনাল এপিথেলিয়াল সেল ড্যামেজ হবে। আলটিমেটলি সেখানে কি শুরু হবে? যেহেতু একটা ক্রনিক ইনফ্লামেশন, অনেকবার বললাম অলরেডি যে এনি ক্রনিক ইনফ্লামেশন লিডস টু ফাইব্রোসিস, ফলে সেখানে দেখা দিবে স্কারিং, ফাইব্রোসিস, স্ট্রিকচার। ফলে আপনার যখন কিডনির পেলভিসটা স্ট্রিকচার হয়ে যাবে, ফাইব্রোসড হয়ে যাবে, ফলে কিডনি থেকে ইউরিন ঠিকই কিডনি জমা করছে, মানে কিডনি ঠিকই ইউরিন প্রোডাকশন করছে, বাট ওই ইউরিনটা পেলভিস দিয়ে নিচে নামতে পারছে না, ফলে কিডনির মধ্যে আপনার ইউরিনটা জমতে শুরু করবে। তাহলে এটাকে আমরা বলি কি? হাইড্রোনেফ্রোসিস। এটাকে আমরা কি বলি? হাইড্রোনেফ্রোসিস বা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, ঠিক আছে? ঠিক একইভাবে আসেন
এখন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা আর নিচে নামলো, সে ইউরেটারকে ধরলো, সে ইউরিনারি ব্লাডারকে ধরলো, ঠিক একইভাবে ইউরেটারও কী করতে পারে, ইউরেটারিক স্ট্রিকচার ফাইব্রোসিস করে ফেলবে, তখন এখানেও আপনার কি হবে, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি অথবা হাইড্রোনেফ্রোসিস হবে। ঠিক আছে, তো এই হলো আমাদের কিডনির কোন কোন পোর্শনকে তারা ধরে। এখন পেশেন্টের যে সিমটমগুলো এগুলো আমি অলরেডি বলে ফেলেছি, আর রিপিট করতে চাচ্ছি না। তবে মনে রাখবেন টিউবারকুলোসিস যে কোনো জায়গায় ডিপোজিট হলে সেখানে কোল্ড অ্যাবসেস তৈরি হতে পারে। ঠিক একইভাবে এখানেও রেনাল পেলভিসে আমাদের ওই যে একদিকে যেমন হাইড্রোনেফ্রোসিস হয়, সেখানে আবার কোল্ড অ্যাবসেসও তৈরি হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন একটা দেখি আপনাদেরকে হাইড্রোনেফ্রোসিসের একটা সোনোগ্রাম দেখাই। দেখুন এখানে প্রথমে আমরা একটু আমাদের যে ইমাজিনেশনটা একটু বিল্ড আপ করি। এগুলো হলো বিভিন্ন ক্যালিসিয়াল সিস্টেম এবং এই যে রেনাল পেলভিস, এটা ঠিক আছে। তো এই যে রেনাল পেলভিস, এই রেনাল পেলভিসটাই পরবর্তীতে নিচের দিকে নেমে সেটা ইউরেটার হয়, এবং এই ইউরেটার দুই পাশ থেকে দুটো ইউরেটার এসে ব্লাডারে তারা ড্রেইন করে। এখন দেখেন যদি কোনো কারণে কিডনি থেকে ইউরিন তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু তারা বাহিরে বের হয়ে আসতে পারছে না ডিউ টু অবস্ট্রাকশন ইন দ্য পেলভিস। ফলে এরা এখান থেকে আসছে ঠিকই, কিন্তু এই জায়গা থেকে আর নিচে নামতে পারছে না। ফলে এই যে মেজর ক্যালিসিস, মাইনর ক্যালিসিস, এগুলো সব ফুলে ডাইলেটেড হয়ে যাবে। তাহলে আপনারা এই চিত্রটার সাথে এই চিত্রটা একটু ম্যাচ করেন, যে এটা একটু নর্মাল কিডনি দেখেন কীরকম। নর্মাল কিডনির এই যে মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স এবং রেনাল পেলভিস, এই জায়গাটা একটু দেখুন, আর এই জায়গাটা একটু দেখুন, এটার সাথে আপনারা এটাকে ম্যাচ করেন। দেখেন অবভিয়াসলি এটা ফুলে আছে। ঠিক একইভাবে দেখেন এটা ম্যাচ করেন, আরও বেশি ফুলে আছে। অর্থাৎ এখানে ফুলাটা এতটুকু পর্যন্ত ছিল, আর এই চিত্রটাতে এই ডিস্টেনশনটা একদম এখান পর্যন্ত চলে আসছে। আর এটা একটু খেয়াল করেন, এখানে ফুলাটা আরও বেশি হয়ে গেছে দেখেন। অর্থাৎ এটা হচ্ছে মাইল্ড হাইড্রোনেফ্রোসিস, মডারেট হাইড্রোনেফ্রোসিস, সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস, একদম দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন আমরা তার এই চিত্রটা তার দেখবো না, আমরা দেখবো আলট্রাসোনোগ্রাফি অফ কেইউবি যখন করব, তখন আপনারা একটু দেখেন, এটা হচ্ছে রেনাল কর্টেক্স, হ্যাঁ, আর এগুলো হচ্ছে রেনাল মেডুলা, আর এখানে হচ্ছে রেনাল পেলভিসটা দেখা যাচ্ছে। এখন দেখেন এই রেনাল পেলভিস, এই যে কালো কালো যেটা দেখা যাচ্ছে, এগুলো হলো ইউরিন, হ্যাঁ, আচ্ছা, বা গ্লোমেরুলার ফিল্টার্স যাই বলেন আপনি। এখন দেখেন এই জায়গায় যতটুকু কালো দেখা যায়, এই জায়গার কালোটা দেখেন স্পষ্ট ডিস্টেন্ডেড হয়ে আছে না, অনেক বেশি, এই যে ফুলে আছে কালো জায়গাটা, এই জায়গাতে আরও অবভিয়াস ডাইলেশন হয়ে আছে। তাহলে এটা হচ্ছে মডারেট হাইড্রোনেফ্রোসিস, এটা হচ্ছে সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস, এবং যেখানে অল্প ফুলে আছে দেখতেছেন এটা হলো মাইল্ড হাইড্রোনেফ্রোসিস। নর্মালি এখানে আপনি এরকম কিছু দেখতে পাবেন না ইউজুয়ালি। ঠিক আছে, তো এটা হলো একটা ইউএসজি কেইউভি, অর্থাৎ কিডনি ইউরেটার ব্লাডার, এটার একটা সোনোগ্রাম। ওকে, আচ্ছা, এখন আমরা আসি যে জেনিটাল টিবি। তো জেনিটাল টিবি এটা ফিমেলে কী কী অর্গানকে অ্যাটাক করে? ফিমেলে সেটা হলো ফ্যালোপিয়ান টিউবকে মোস্ট কমনলি অ্যাটাক করে, 95 to 100% কেজেই জেনিটাল টিবি ফিমেলের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবকে অ্যাটাক করে। ফলে ওইখানে ফ্যালোপিয়ান টিউবকে যখন অ্যাটাক করে, সেখানে একটা ক্রনিক ইনফ্লামেশন হয়, গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন হয়, ফাইব্রোসিস হয়, ফলে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে স্ট্রিকচার হয়, ফলে ফাইব্রোসিস হয়ে যায়। আর এখন বলেন এই ফাইব্রোসিস হয়ে গিয়ে ফ্যালোপিয়ান টিউব যদি অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে পেশেন্টটার কী ডেভেলপ করবে? ইনফার্টিলিটি। তাহলে ফ্যালোপিয়ান টিউব স্ট্রিকচারিং হলে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইনফার্টিলিটির একটা কজ হলো জেনিটাল টিবি। ইনফার্টিলিটি পেশেন্টের কমপ্লেন হচ্ছে জাস্ট একটা লোয়ার অ্যাবডোমিনাল ভ্যাগ, একটা ডিসকমফোর্ট, লোয়ার অ্যাবডোমিনাল কলিকি পেইন সামটাইমস, হ্যাঁ, এবং আপনি ইউএসজি যখন হোল অ্যাবডোমেন করলেন, স্পেশাল অ্যাটেনশন টু লোয়ার অ্যাবডোমেন, তখন আপনি দেখলেন যে সেখানে ফ্যালোপিয়ান টিউবের আর্কিটেকচারটা ডিস্টর্টেড। তো অথবা আপনি আরও ভালো বোঝার জন্য আমরা সিটি করতে পারি। তো এই জিনিসগুলো আপনি তখন আপনাকে ইভালুয়েট করতে হবে। এরপরে ধরে কোনটা? এন্ডোমেট্রিয়াম অফ ইউটেরাস। তাহলে এন্ডোমেট্রিয়াম অফ ইউটেরাসকে ধরলে সেখানে পেশেন্টের এন্ডোমেট্রাইটিস, ডিসমেনোরিয়া এই জাতীয় সিমটম আসতে পারে। ওভারিসকেও ধরতে পারে 20 থেকে 30% কেজে, এবং রেয়ারলি এখানে টিউবো ওভারিয়ান মাস আমরা পেতে পারি। আলট্রাতে আপনি দেখবেন যে টিউব ওভারিয়ান মাস হয়ে আছে, এবং পেলভিক কালেকশনও আমরা পেতে পারি। ক্লিয়ার? তাহলে এই হলো ব্যাপারটা। আর মেইলের ক্ষেত্রে কোন কোন জেনিটাল অর্গানকে ধরে? মেইলের ক্ষেত্রে মেইনলি দুটোকে ধরে, একটা হলো এপিডিডাইমাইটিস অর্থাৎ এপিডিডাইমিসকে ধরে, আর একটা হলো প্রোস্টেটকে ধরে, যেখানে প্রোস্টাটাইটিস করবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপারগুলো। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা জেনিটো ইউরিনারি টিবি শেষ করলাম, অর্থাৎ জেনিটাল টিবি এবং ইউরিনারি ট্র্যাক্ট টিবি বা রেনাল টিবি আমরা সিম্পলি বলতে পারি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আলহামদুলিল্লাহ আমরা আসি এখন ইনভেস্টিগেশনে আমরা ঢুকে যাই।